থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য, এই সুযোগটা দেওয়ার জন্য। আমি খুব একটা প্রস্তুতি নিয়ে আসি নাই কি বলবো, কিন্তু কথাগুলো শুনে মনে হচ্ছে আমার কাজের সঙ্গে এটা অনেকটা সম্পর্ক আছে। এবং আমার কাজটা হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে, এবং সেটা দিয়ে আমি মানে ওই যোগসূত্রগুলো আপনাদের সামনে একটু উপস্থাপন করব। তো শুরু করি এটা বলে যে ইশতেহার মানেটা কি। এখন ইশতেহারের কিন্তু অনেকগুলো মানে হতে পারে, এবং সবগুলো অর্থই কিন্তু আমাদের জন্য প্রাসঙ্গিক। একটা অর্থ হলো, ইশতেহারের অর্থ হলো কিছু আদর্শ উপস্থাপন করা, যে আমরা এটা চাই, এটা ইশতেহারের মানে। একটা মানে হচ্ছে যে এটা একটা স্টেটমেন্ট অফ প্রিন্সিপল, হ্যাঁ, ফান্ডামেন্টাল প্রিন্সিপল। আমরা ন্যায় চাই, আমরা একটা বাসস্থান চাই, আমার যোগাযোগ ব্যবস্থা ঠিক হইতে হবে, সবার জন্য হইতে হবে, পার্ক থাকতে হবে, রাস্তাগুলো এভাবে হতে হবে। এগুলো হচ্ছে আদর্শ। এটা একটা একটা ইশতেহার, এটাও করা উচিত। কিন্তু ইশতেহারে যেটা সবথেকে কঠিন কাজ এবং আসল কাজ, সেই মানেটা হচ্ছে ম্যানিফেস্টো। মানে ইশতেহার মানে হচ্ছে একটা কর্মসূচি। আমি এটা করব, আমি কি চাই আর আমি কি করব, এটা কিন্তু এক জিনিস না। কারণ করার মধ্যে হচ্ছে আমি কি করতে পারবো, আমার ক্ষমতাটা কি। এবং ক্ষমতার একটা বড় অংশ হচ্ছে, একটা হচ্ছে আর্থিক ক্ষমতা, দ্বিতীয়টা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমার সাংগঠনিক ক্ষমতা। আমার পিছনে কারা আছে, আমাকে কে সমর্থন করছে, কাদেরকে আমরা একত্রিত করে এই কাজটা করতে পারবো। এটা কিন্তু আমরা কোনোদিনও চিন্তা করি না। আমরা আগে শুনেছি যে আমাদের এটা একটা ঔপনিবেশিকভাবে আমাদের আইন সৃষ্টি হয়ে আসছে, এটা ঠিক। এটাও ঠিক যে ঔপনিবেশিকভাবে আইনগুলা করার ফলে মানুষ কি চায় এটা কেউ জিজ্ঞেস করে নাই কোনোদিনও। উপর থেকে আইন করা হয়েছে, এটা হয়ে আসছে। কিন্তু আমরা যেটা বুঝি না, যে এই প্রক্রিয়ার মাধ্যমে আরও একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে, এবং সেই ক্ষতিটাকে ঠিক করা অনেক কঠিন। সে ক্ষতিটা কি? সেই ক্ষতিটা হচ্ছে, সেটা শুধু বাংলাদেশে না, যে কোনো আপনি উন্নয়নশীল দেশে একই জিনিস দেখবেন, যে যেহেতু আইনটা অন্তত 200 বছর ধরে উপর থেকে করা হয়েছে, মানুষে আইন মানে না, কেউ কোনো আইন মানে না। এবং এই যে আইন না মানার প্রক্রিয়াটা, এটা আমাদের একেবারে ডিএনএতে ঢুকে গেছে। এখন এটা শুধু আপনার বড় ব্যবসায়ীদের সমস্যা না, এটা শুধু আপনার নিউ লিবারেলের সমস্যা না, এটা আমার সামাজিক যে গঠন, আমার যেটা সমাজে যেটা ক্ষমতার যে বিতরণ, সেটার মধ্যে এটা প্রতীত হয়ে গেছে। আমি কয়েকটা এক্সাম্পল দিব আপনাকে পরে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি যেই আইনই করেন না কেন, যেইভাবেই করেন না কেন, আপনার কোনো গ্যারেন্টি নাই এটা কেউ মানবে। আপনি সুন্দর একটা সংবিধান করলাম, আগের সংবিধানও যেভাবে মানা হয় নাই, আগের সংবিধানে অনেক সমস্যা ছিল, কিন্তু যেগুলো ভালো জিনিস ছিল ওইটাও কেউ মানে নাই। তো এখন আপনি আরও ভালো সংবিধান করলেন, এটা কোন গ্যারেন্টি আছে যেটা কেউ মানবে? তো একই জিনিস হচ্ছে নগরের ক্ষেত্রেও একই জিনিস। আমরা নগরের ইশতেহার করলাম, নগরে আমরা অনেক কিছু বললাম যে এটা এটা হওয়া উচিত, হবে, হতে হবে, কিন্তু বাস্তবে কি হবে? বাস্তবে করতে হলে আমাদেরকে কি করতে হবে? এইটা হচ্ছে ইশতেহারের সবথেকে বড় সংজ্ঞা। আমি চাই আমরা দুইটাই আলোচনা করব, যেটা হওয়া উচিত আর যেটা হবে এবং হওয়ানো যায়। আর এই দুটাকে কিন্তু কনফিউজ করবেন না, এটা কনফিউজ করলে সাংঘাতিক মারাত্মক ভুল হবে। যে জিনিসটা হওয়া উচিত, যেমন ধরেন আমি যদি বলি সবার জন্য স্বাস্থ্য, এটা হচ্ছে আদর্শ, সবার জন্য স্বাস্থ্য হতে হবে, আমি বলে দিলাম, তারপরে কিভাবে হবে, এটার অর্থটা কে দেবে? যখনই আপনি এটা এইভাবে চিন্তা করবেন যে সবার জন্য স্বাস্থ্য হতে হলে যারা ট্যাক্স দিতে পারে তার একটা বড় অংশকে ট্যাক্স দিতে হবে স্বাস্থ্যের জন্য, তারপরেই আসবে প্রশ্নটা যে তাহলে আমার স্বাস্থ্য ব্যবস্থাটাকে এমনভাবে করতে হবে শুরু থেকেই যে যারা ট্যাক্স দিচ্ছে তারা এই স্বাস্থ্য ব্যবহার করতে চাবে।
অর্থাৎ আমি ট্যাক্স নিচ্ছি একটা স্বাস্থ্য ব্যবস্থার জন্য, কিন্তু সেটার মান এতই নিম্নমানের যে যারা ট্যাক্স দিচ্ছে সেটা ব্যবহার করতে পারছে না, তাকে প্রাইভেট যেতে হচ্ছে। তাহলে সে ট্যাক্স দিবে? সে দিবে না। অর্থাৎ আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে আমাকে এটাকে বাস্তবসম্মত করতে হবে, তাহলে শুরু থেকেই আপনাকে এমন করে করতে হবে যে যারা এটার জন্য প্রয়োজন আর্থিকভাবে বা রাজনৈতিকভাবে বা সাংগঠনিকভাবে, তারা বাস্তবে এটা চায়, তার স্বার্থেই চায়। আপনি তার উপর এটা চাপাই দিলে সে কোনোদিনও করবে না। সাধারণ মানুষও করবে না, মধ্যবিত্তও করবে না, উচ্চবিত্তও করবে না, কেউ করবে না। তো এই প্রক্রিয়াটা কিন্তু আমরা কোনোদিনও করি নাই, কোনোদিনও করি নাই। ওই এটা সমস্যাটা হচ্ছে যে আমরা যেহেতু ওই ঔপনিবেশিক ব্যবস্থায় আইন হয়েছে, মানুষ কিন্তু এটা বিবেচনা করে নাই কোনোদিনও যে এটা কারা করবে, কে পয়সা দিবে এবং কে দায়বদ্ধ থাকবে। এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হয় নাই আমাদের। আপনি যদি ইতিহাসে দেখেন যে ইংল্যান্ডে বা আমেরিকায় গণতন্ত্র মানেটা কি, গণতন্ত্র হলোটা কিভাবে, শুরু হলো কিভাবে? শুধু কি মানুষের ভোট দিয়েছে যে আমরা এটা এটা চাই, তারপর সরকারের দায়িত্ব হচ্ছে আমাকে এটা দেওয়া? এটা কিন্তু গণতন্ত্র না। আপনি যদি গণতন্ত্রের ইতিহাসটা দেখেন, আগে কারা ভোট দিত, আগে কারা ওই সংসদে থাকতো, যারা ট্যাক্স দিচ্ছে ওরাই থাকতো, আর কেউ থাকতো না। গণতন্ত্র ওইখানে এত ডিপ কেন? কারণ ট্যাক্স আর জবাবদিহিতা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি পয়সা না দিচ্ছেন, তাহলে আপনার কি অধিকার বলার যে টাকাটা কিভাবে খরচ হবে? আমি এটা আধুনিক যুগে সম্ভব না, আমি জানি সেটা আধুনিক যুগে এটা সম্ভব না। আপনি আধুনিক যুগে বলতে পারেন না যে গণতন্ত্র শুধু তার জন্যই হবে যে ট্যাক্স দিচ্ছে, আর বলতে পারবেন, আমি সেটা বলছি না। তা আমি বলছি যে আপনাকে বুঝতে হবে যে গণতন্ত্রের উৎসটা কিভাবে হলো। রাজা তার তার যে সামন্ত ছিল তাদেরকে নিয়ে বসতো, সামন্তরা বলতো যে আমায় এত অর্থ দিচ্ছি, কিন্তু আপনাকে জবাবদিহিতা করতে হবে আপনি অর্থ নিয়ে কী করছেন, বুঝান আমাকে। ওইটাই ছিল গণতন্ত্রের শুরু। তারপরে যখন মধ্যবিত্ত আসলো, মধ্যবিত্তরা বললো আমরাও কিন্তু বসতে চাই সংসদে, আমরাও ট্যাক্স দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করতে হবে ট্যাক্স কোথায় যাচ্ছে। আস্তে 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 200, 300, 400 বছরের প্রক্রিয়ায় সাধারণ মানুষ, শ্রমিক, মহিলারা অনেক পরে আসছে। মহিলা, শ্রমিক, নিম্ন বিত্তের মানুষেরা পাশ্চাত্যের গণতন্ত্রে 20 শতাব্দীতে প্রবেশ করলো, তার আগে তারা ছিলই না। কিন্তু এটার ফলে যেটা হয়েছে যে ওইখানে একটা কালচার হয়ে গেছে যে গণতন্ত্র মানে হচ্ছে আপনি সিদ্ধান্ত নেবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন দায়বদ্ধের সঙ্গে, মানে আপনার একটা দায়বদ্ধতা আছে। আমি এই সিদ্ধান্ত নিচ্ছি কারণ এটার খরচটা আমাকে দিতে হবে, এবং খরচটার সঙ্গে আমিও তখন জবাবদিহিতা চাইবো যে আপনাকে টাকা দিছি, আপনি করলেনটা কি। এখন এই পুরা ইতিহাসটাই আমাদের নাই, ঠিক আছে? আমাদের যারা, সেটা মেয়রই হোক বা আপনার শহরের প্রতিনিধি হোক বা আপনার সংসদের যে সাংসদই হোক, তারা নির্বাচনে কিভাবে আসে? তারা আগের থেকে নিজে টাকা জোগাড় করে যে আমি নির্বাচনের জন্য আমার টাকা দরকার। কার থেকে টাকাটা নেয়? যার কাছে কালো টাকা আছে, যে সিন্ডিকেট করে, যারা হচ্ছে আপনার অলিগার্ক, ওর টাকা নিয়ে সে কিন্তু নির্বাচন করে। এটা সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক গণতন্ত্র না, এটা হচ্ছে ঔপনিবেশিক গণতন্ত্র। আমি ট্যাক্স পেয়ারের টাকায় কিন্তু ক্ষমতায় আসছি না। আমার ইশতেহারটা, আপনি যদি ওই গণতন্ত্রে আসেন তাহলে ইশতেহারটা হচ্ছে, ইশতেহারেই থাকবে যে কে ট্যাক্স দিবে আর কিভাবে খরচ হবে, এবং যে ট্যাক্স দিচ্ছে তার যদি এই ইশতেহার পছন্দ না হয় সে তাকে ভোট দেবে না, সে জিতবে না কোনোদিনও। অর্থাৎ আপনি যদি গণতন্ত্রে জিতে আসেন, অটোমেটিকলি কোত্থেকে টাকা আসবে, কার কাছে জবাবদিহিতা করতে হবে, কি দিতে হবে, সব কিছু ইশতেহারেই চলে আসছে। মানে ইশতেহারটাই আপনার হচ্ছে কর্মসূচি, যেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন। কারণ আপনি বলে দিয়েছেন যে আমি এই সেক্টর থেকে, এই কমিউনিটি থেকে এই ট্যাক্সটা নিব, আমি এটা নির্মাণ করব, এটা তারা পাবে। এবং এটা যদি, এই হিসাবটা যদি না মিলে আপনি কিন্তু নির্বাচিত হবেন না। তো আমাদের তো এই প্র্যাকটিসটাই আমাদের নাই। এখন আমাদেরকে অনেক জায়গায় কাজ করতে হবে, হ্যাঁ, অনেক জায়গায় কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি সত্যিকার একটা ভালো নগর চাই, আমাদেরকে যেই সব স্টেক হোল্ডারকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে, তারা সমাজের সকল স্তরের অবশ্যই হতে হবে, কিন্তু
যারা ট্যাক্স দিচ্ছে এবং যাদের ক্ষমতা আছে তাদেরকেও এখানে থাকতে হবে, এবং আমাদের যেই প্রস্তাবগুলো তাদের কাছেও গ্রহণযোগ্য হতে হবে, যে এখান থেকে তারাও লাভবান হচ্ছে এবং সমাজও লাভবান হচ্ছে। অর্থাৎ আমি একটা ইশতেহার দিয়ে দিলাম খুবই আদর্শিক, কিন্তু সেখানে যারা ট্যাক্স দিবে, যাদের ক্ষমতা আছে, তারা এটা পছন্দ করলো না, তো আমি তো গ্যারেন্টি দিতে পারি এটা হবে না। এখন সমস্যাটা হচ্ছে যে আমাদের সমাজে কাদের হাতে ক্ষমতা আছে, হ্যাঁ, কাদের হাতে ক্ষমতা আছে এবং তারা কি চায় এটা কিন্তু কেউ জানে না। আপনি যদি বুঝতে চান যে ঢাকা শহরের বাজার কারা নিয়ন্ত্রণ করে, এটা বোঝা কিন্তু খুব কঠিন। এটা আপনি 2-3টা বড় ব্যবসায়ী দিয়ে বুঝবেন না। এটা একটা ন্যাচারাল এক্সপেরিমেন্ট হয়েছে 5ই অগস্টে অভ্যুত্থানের পরে, যখন মানে সব কিছু ধসে গেল। এটা একটা অর্থনীতিবিদরা এটাকে ন্যাচারাল এক্সপেরিমেন্ট বলে। মানে আমি একটা এক্সপেরিমেন্ট করছি যেটা কেউ আগে থেকে প্ল্যান করতে পারেনি, সেখানে বাস্তবতা বের হয়ে আসে। তারপরে কি হলো, দাম ধাস করে পড়ে গেল বাজারে, ঠিক আছে। তারপরে আপনার নতুন অ্যাক্টররা আস্তে আস্তে ঢুকলো, আবার দাম বেড়ে গেল। অর্থাৎ কি হলো, ওই যে সিন্ডিকেট, ওই যে বাজার নিয়ন্ত্রক, তারা আবার চলে আসছে, সাইনবোর্ড বদলে গেছে। এখন আমি যদি ভালো রাজুক চাই, আমি যদি ভালো মেয়র অফিস চাই, আমি যদি ভালো, তাহলে আমাকে তো এই যে পিছনে যে সিন্ডিকেটগুলো কাজ করছে সেগুলোকে আমাকে বুঝতে হবে। এরা আমাদের সমাজে সাংঘাতিক পাওয়ারফুল। আমি রাজুক নিয়ে গবেষণা করেছি। রাজুক যেসব আপনার আইন, রাজুকের কিন্তু খারাপ না, কিন্তু আপনি যদি রাজুকের থেকে কোনো পারমিশন চান, আপনাকে ওই সিন্ডিকেটের মধ্যে আসতে হবে। এখন সেই রাজুকই হোক, রাজনীতি হোক, আপনার ব্যবসায়ী হোক, আগে আপনাকে বুঝতে হবে ক্ষমতা কার হাতে, সে কিভাবে আপনার নিয়ম কানুনগুলোকে মানছে বা ভাঙছে, বেশিরভাগ ক্ষেত্রে ভাঙছে। আপনি যদি একটা বাস্তবমুখী ইশতেহার চান, তাহলে আপনাকে দুইটা জিনিস হয়তো করতে হবে, দুইটার একটা করতে হবে বা দুইটাই করতে হবে। এক হচ্ছে আপনাকে বিকল্প ক্ষমতাশীল সংগঠন করতে হবে, যারা ওই সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে পারে। এটা কিন্তু সহজ কথা না। এটা একটা পথ, যে আমি একটা ইশতেহার দিলাম, কিন্তু ইশতেহারের সঙ্গে আমার যেই ক্ষমতা এবং অর্থ লাগবে এইটা বাস্তবায়ন করার, সেটারও আমি ব্যবস্থা নিচ্ছি। অর্থাৎ ইশতেহার একটা প্যাকেজ ডিল। ইশতেহার শুধু আইন না, ইশতেহার শুধু প্রস্তাব না, ইশতেহার হচ্ছে আইন, প্রস্তাব প্লাস এরা বাস্তবায়ন কে করবে, কার স্বার্থে, ওইটাও আমাকে নির্ধারণ করতে হবে। আমি যদি সেটা নির্ধারণ না করতে পারি, যে ওই যারা আমাকে থামাবে এখানে, যেই সিন্ডিকেট, যেই বড় কোম্পানি, যেই ব্যবসায়ী, তার বিরুদ্ধে আমি কাকে নিয়ে আসছি, তার কি আসলেই স্বার্থ আছে ওখানে দাঁড়ায় এটাকে করা, ওই সিন্ডিকেট ভাঙা? আমার যদি সেই ক্ষমতা না থাকে, এটা প্রপার ইশতেহার না। এটা একটা পথ। একটা পথ হচ্ছে নতুন শক্তি গঠন করা, যেই শক্তির মাধ্যমে আমি পুরাতন শক্তিকে চ্যালেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে প্রথম পথ। দ্বিতীয় পথ হচ্ছে যেই শক্তিগুলো অলরেডি আছে এগুলোকে আগে বোঝা। আমার সিন্ডিকেটগুলো কিভাবে কাজ করে, আমার রাজনীতি কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে ক্ষমতায় মানুষে আসে, কার কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করে, ওদের অ্যাকচুয়াল মানে মুখে যেটা বলছে সেটা না। মুখে সবাই সুন্দর কথা বলে, আমাকে গবেষণা করে জানতে হবে যে অ্যাকচুয়াল প্রসেসটা কি, কারা নির্বাচিত হয়, কারা ক্ষমতায় আসে, কোন টাকায় আসে, এবং সেই এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচারকে কি আমি আরেকটু বিস্তৃত স্বার্থের জন্য কাজ করাতে পারি কিনা। অর্থাৎ পাওয়ার স্ট্রাকচারটা ঠিকই আছে, আমি কিছু আইনের পরিবর্তন করলাম যেটা তাদের স্বার্থেই সে করবে, কিন্তু আরও অনেক লোক লাভবান হবে। অর্থাৎ আমি আবার রিপিট করি, আপনি যদি বাস্তবমুখী প্রায়োগিক ইশতেহার চান, আপনার সামনে দুইটা পথ আছে। নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি করা এবং তার সঙ্গে নতুন আইন আনা, বা এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার ব্যবহার করা এবং জানা যে এই এক্সিস্টিং পাওয়ার স্ট্রাকচার আগে বুঝতে হবে, বুঝে এমন কিছু নিয়মের পরিবর্তন, আইনের পরিবর্তন করা যে এরা তার নিজের স্বার্থেই এমন কিছু কাজ করবে যে জনগণের স্বার্থে। এর বাইরে কিন্তু ইশতেহার করে কোনো লাভ নাই। আমি একটা খুব সুন্দর আদর্শিক ইশতেহার করলাম, সেটা কোনো কাজে আসলো না, এটা কোনো লাভ নাই। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দুইটাই আলোচনা করতে হবে, যে ভালো শহরের আদর্শিক দিকগুলা কি, তারপর হচ্ছে প্রায়োগিক এটা করতে হলে আমাকে কি করতে হবে, এবং দ্বিতীয়টা অনেক বেশি কঠিন। প্রথমটাতে আমাদের অনেক তাড়াতাড়ি ঐক্যমত চলে আসবে যে কী করতে হবে, দ্বিতীয়টাতে ঐক্যমত আসা
আপনার অনেক খাটতে হবে, কারণ এখানে বিভিন্ন পথ আছে, বিভিন্ন কোয়ালিশন আছে, বিভিন্নভাবে আমি এটা অর্জন করতে পারি, এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক মতামত থাকতে পারে। এটাও আমাদের কাজ। কিন্তু আমরা শুধু আদর্শিক কিছু বলে দিলাম কিন্তু প্রায়োগিক কিছু বললাম না, তাহলে কিন্তু আমরা কাজটা সম্পন্ন করলাম না। থ্যাংক ইউ।